ট্রাম্পের ফাঁদে নরেন্দ্র মোদি ও ভারত, সম্পর্কের গভীরতা অটুট থাকলেও শুল্ক কমাতে নারাজ ট্রাম্প। নেতানিয়াহু বিরুদ্ধে বিক্ষোভে অচল ইসরায়েল, গৃহযুদ্ধের শঙ্কা। রাশিয়ার হয়ে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনা, অংশগ্রহণকারী সেনার সংখ্যা দাঁড়ালো 11,000-এ। ইউক্রেনের যুদ্ধ বন্ধে নতুন শর্ত পুতিনের, পরিবর্তন চান ইউক্রেনের শাসন ব্যবস্থায়। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব বেশ দৃঢ় ছিল। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও ছিল ভালো। তাই তো মোদিকে প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প। কিন্তু এরপরও ট্রাম্প প্রশাসন শুল্ক বা অন্যান্য বাণিজ্যিক শর্তাবলীতে ভারতের প্রতি তার অবস্থান কোমল রাখেনি। উল্টো বাণিজ্যিক সুবিধা পাওয়ার জন্য অনেক সময় ভারতীয় পণ্যের উপরে শুল্ক বাড়ানোর পথে হাঁটেন ট্রাম্প। এর ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের মধ্যে একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা উভয় দেশের জন্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত রিপোর্টে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফাঁদে মোদি ও ভারত। ডোনাল্ড ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অত্যন্ত বুদ্ধিমান এবং স্মার্ট ব্যক্তি বলে অভিহিত করেছেন। সেই সাথে মোদি তার ভালো বন্ধু এটাও স্বীকার করেছেন এবং দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদ প্রকাশ করেছেন। কিন্তু ট্রাম্প ভারতের শুল্ক কমানোর ব্যাপারে তেমন আগ্রহী নন বলেও জানিয়েছেন। এখনো বোঝা যাচ্ছে না এটা কেমন বন্ধুত্বের সংজ্ঞা। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় ট্রাম্প মন্তব্য করেন, আমরা খুব ভালো বন্ধু এবং আমরা ভারত ও আমেরিকার মধ্যে আরো উন্নত বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা করছি। তবে ভারত বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশ, যা আমাদের জন্য বেশ কঠিন। এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রে 25% আমদানিকৃত গাড়ির শুল্ক ঘোষণা করেছেন, যা আগামী 2 এপ্রিল থেকে কার্যকর হবে। এর ফলে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া অধিকাংশ গাড়ির দাম বেড়ে যাবে। ভারত ও চীন আমাদের কাছ থেকে যে শুল্ক নেয়, আমাদেরও তাদের কাছ থেকে একই পরিমাণ শুল্ক নিতে হবে। এটা অবশ্যই ন্যায্য হবে। এদিকে গত ফেব্রুয়ারিতে যখন ভারতীয় প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি সফর করেন, তখন ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। ওই সফরের সময় দুদেশ নতুন একটি বাণিজ্য লক্ষ্য মিশন 500 নির্ধারণ করেন, যার মাধ্যমে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $500 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়। শাহিদা রুবি, মাই টিভি। ফিলিস্তিনের চলমান যুদ্ধকে টিকিয়ে রেখে ক্ষমতায় থাকতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে দেশটির সাধারণ জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। লাখো মানুষ রাজপথে নামায় অস্থিরতার চরমে পৌঁছেছে। বিরোধী নেতা বেনি গান্টজ সতর্ক করে বলেছেন, দ্রুত সমাধান না হলে ইসরায়েল গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে। বিস্তারিত রিপোর্টে। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে অচল ইসরায়েল, আর তাই গৃহযুদ্ধের আশঙ্কা বাড়ছে ইসরায়েলে। তবে কি ইসরায়েলে শুরু হতে যাচ্ছে গৃহযুদ্ধ? ফিলিস্তিনে চলমান যুদ্ধকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে দেশটির সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। অবশেষে লাখো মানুষ রাজপথে নেমে আসায় দেশজুড়ে অচল অবস্থা তৈরি হয়েছে। কিন্তু ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নেতানিয়াহু নিজ দেশের জনগণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তীব্র দমনপীড়নের মধ্যেও আন্দোলন থামানোর লক্ষণ নেই, বরং পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষকরা দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন। ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গান্টজ সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু যদি দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না করেন, তাহলে দেশটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছাবে। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য গৃহযুদ্ধ ঠেকাতে বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন গান্টজ। বৈঠকে তিনি বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে নেতানিয়াহুর নেয়া বিতর্কিত আইন নিয়ে গান্টজ সরাসরি সতর্ক করেছেন। গান্টজের মতে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনতে যুদ্ধের প্রয়োজন নেই, কিন্তু নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে সংঘাত জিয়ে রেখেছেন যাতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরায় আলোচনায় না আসে।
অন্যদিকে নেতানিয়াহু সরকার তার অবস্থান বদলানোর ইঙ্গিত দিচ্ছে না। বিচারমন্ত্রী লেভিন জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ বিভেদ দূর করতে নতুন আইন পাশ করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ইসরায়েলের সংকট আরও গভীর করে তুলবে। কবির চৌধুরী জয়, মাই টিভি। আবারও রাশিয়ার হয়ে যুদ্ধে নামল উত্তর কোরিয়ার ৩,০০০ সেনা। এ নিয়ে রাশিয়ার পক্ষে লড়তে উত্তর কোরিয়ার পাঠানো সেনার সংখ্যা প্রায় ১১,০০০-এ পৌঁছেছে। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার সহযোগিতায় আরও শক্তিশালী হয়ে উঠবে রাশিয়া। অন্যদিকে যুদ্ধের সমাপ্তি ও শান্তি প্রক্রিয়া নিয়ে কাজ করতে ইউক্রেনে যৌথ সামরিক প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য ও ফ্রান্স। বিস্তারিত রিপোর্টে। আবারও রাশিয়ার হয়ে যুদ্ধে নামল উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা। যেখানে প্রায়শই যুদ্ধবিরতির কথা উঠে আসে, সেখানে বন্ধু দেশের সহযোগিতায় সেনা পাঠানো নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশয় তৈরি হয়েছে, আদৌ কি থামবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, নাকি চলতেই থাকবে ধ্বংসাত্মক এই খেলা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ তৃতীয় বছরে গড়ালেও সংঘাতের কোনো ইতি দেখা যাচ্ছে না। প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যেই রাশিয়ার পাশে আরও শক্ত অবস্থান নিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পিংইয়ং আরও ৩,০০০-এর বেশি সৈন্য রাশিয়ায় পাঠিয়েছে। এই নিয়ে রাশিয়ার পক্ষে লড়তে উত্তর কোরিয়ার পাঠানো সেনার সংখ্যা প্রায় ১১,০০০-এ পৌঁছেছে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে ৪,০০০ সৈন্য ইতিমধ্যেই নিহত ও আহত হয়েছে। কিন্তু এ সত্ত্বেও রাশিয়ার জন্য উত্তর কোরিয়ার সেনা পাঠানো বন্ধুত্বের উপহার স্বরূপ। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার সহযোগিতায় আরও আক্রমণাত্মক হয়ে উঠবে রাশিয়া। অন্যদিকে যুদ্ধের সমাপ্তি ও ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া নিয়ে কাজ করতে যৌথ সামরিক প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য ও ফ্রান্স। প্যারিসে অনুষ্ঠিত এক বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, যুদ্ধবিরতির বাস্তবায়ন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নাজমা, মাই টিভি। ইউক্রেনের বর্তমান সরকারকে সরিয়ে সামরিক প্রশাসনের দাবি জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে এই প্রশাসনের হাত ধরেই বন্ধ হবে যুদ্ধ। এদিকে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের ১/৫ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে। সম্প্রতি কুরস্ক অঞ্চলের জোগোলেভকা গ্রাম দখলে নিয়েছে রুশ বাহিনী, যা কিয়েভের অবস্থানকে আরও দুর্বল করে তুলছে। বিস্তারিত রিপোর্টে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে রাশিয়া ও ইউক্রেন কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। শান্তি চুক্তির জন্য একের পর এক শর্ত দিয়ে যাচ্ছে মস্কো। এবার রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের নতুন দাবি, ইউক্রেনের বর্তমান সরকারকে সরিয়ে সাময়িক একটি প্রশাসনকে ক্ষমতায় বসাতে হবে। ওই প্রশাসনের হাত ধরেই বন্ধ হবে যুদ্ধ। আদৌ কি সেটা সম্ভব? ২৮ মার্চ মুরমানস্ক সফরে গিয়ে পুতিন বলেন, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুদ্ধ সমাধানে ভূমিকা রাখতে পারেন। তিনি স্পষ্ট করে বলেছেন, রাশিয়া কোনো ছাড় দেবে না এবং সামরিক কৌশলে তারা ইউক্রেনের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের ১/৫ এলাকা রাশিয়া নিয়ন্ত্রণে চলে গেছে। সম্প্রতি কুরস্ক অঞ্চলের জোগোভেলকা গ্রাম দখলে নিয়েছে রুশ বাহিনী, যা কিয়েভের অবস্থানকে আরও দুর্বল করে তুলেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ সম্পদ চুক্তির শর্ত এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্র চাইছে ইউক্রেন তার খনিজ সম্পদ থেকে আয় দিয়ে ওয়াশিংটনের দেওয়া আর্থিক সহায়তা পরিশোধ করুক, কিন্তু ইউক্রেন কি চাইছে তা এখনো অস্পষ্ট। এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনালাপে পুতিন যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। কৃষ্ণসাগরে নৌযান চলাচলের স্বাভাবিক রাখার বিষয়েও দুই নেতা মতবিনিময় করেন। এখন দেখার পালা জল্পনা কল্পনা আর শর্তের অবসান ঘটিয়ে কবে হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি। নাজমা, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।